স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ১৮৪ কোটি টাকা পাচারের চার্জশিট আদালতে। ৩৫০ কোটি টাকার সম্পদ জব্দ। ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সহ ৩ জনকে আদালতে হাজিরের সমন। তালাকের নথি জালিয়াতির তথ্য পিবিআই। শেরপুরে এক শিক্ষক ও ৮ শিক্ষার্থীর করোনা শনাক্ত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। একদিনে আরও ২৩ জনের মৃত্যু। বিএনপি না এলেও জাতীয় নির্বাচন হবে বললেন কাদের। আওয়ামী লীগের অধীনে ভোটে অনীহা বিএনপি নেতাদের। অবৈধ পথে আনা সব মোবাইল ফোন কাল থেকে অচল। বৈধ কাগজ থাকলে নিবন্ধনের সুযোগ দেবে বিটিআরসি। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৫০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। ১৮৪ কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে ফালু সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে দেওয়া হয়েছে অভিযোগপত্র। এ টাকা ফেরত আনতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারকে। ২০০৮ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল ও 3 স্টার নামে দুটি কোম্পানি খোলেন মোসাদ্দেক আলী ফালু। দুদকের অভিযোগ, এই দুটি কোম্পানির মাধ্যমে 3টি ক্যাশ ট্রান্সফার ও 17টি চেক দিয়ে ধাপে ধাপে তিনি পাচার করেন প্রায় ১৮৪ কোটি টাকা। দুদক আরও বলছে, টাকা ফেরত আনার জন্য এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আর পাচার করা এসব টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এই অর্থ মূলত বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে অর্জন করে অবৈধ প্রক্রিয়ায় দুবাইতে পাচার করে এই সকল কোম্পানিতে জমা করেছেন। মোসাদ্দেক আলী ফালু ছাড়া আরকে পেইন্টার্স লিমিটেডের পরিচালক, বিএনপি নেতা SAK ইকরামুজ্জামান, স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ AK আনোয়ারুজ্জামানকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে। জব্দ করা হয়েছে ফালুর ৩৫০ কোটি টাকা। মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাগণ উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান কর্তৃক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যার বাজার মূল্য ৩৫০ কোটি টাকা, আদালতের আদেশে ইতিপূর্বে ৩১/১০/১৯ তারিখে ফ্রিজ এবং ক্রপ করেন। এর আগে ২০১৮ সালে ৫৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগ বহিষ্কৃত নেতা বরকত ও তার ভাই রুবেল সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ KM ইমরুল কায়েস। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি খন্দকার মোতাসেম হোসেন বাবর, HM ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তরিকুল ইসলাম ওরফে নাসিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। এ মামলায় বরকত এবং তার ভাই রুবেল গ্রেপ্তার হয়ে কারাগারে। করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহিদ করিম সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। তিনি গত বছর ২৩ সেপ্টেম্বর ৫ জনকে আসামি করে মামলাটি করেছিলেন। এজাহারে স্বাস্থ্যের সাবেক ডিজি ডক্টর আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্তে তার জড়িত থাকার তথ্য পাওয়ায় চার্জশিটে তাকেও আসামি করা হয়েছে। করোনার নমুনা পরীক্ষার ২,৯৮,০০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে।
তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। ঘটনা তদন্তের জন্য অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে। 2020 সালের জুলাই মাসে খুলনা জেনারেল হাসপাতালে শুরু হয় করোনার নমুনা পরীক্ষা। এর দায়িত্বে ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিদিন যতজন পরীক্ষা করাতেন তার চেয়ে কম সংখ্যক মানুষের নাম খাতায় লিপিবদ্ধ করতেন। কর্তৃপক্ষের কাছে অনিয়মের কথা স্বীকার করেছেন প্রকাশ কুমার নিজেও। প্রকাশ জানান, নমুনা পরীক্ষা বাবদ তিনি জমা দিয়েছেন 1,66,00,000 টাকা। তবে আরও 2,98,00,000 টাকা জমা দেওয়ার কথা তার। গত বৃহস্পতিবার হিসেব দেওয়ার কথা থাকলেও ওই দিনই দুপুর থেকে লাপাত্তা প্রকাশ। তাকে না পেয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে শোকজ করে যে কেন এটা করছেন স্বীকার করছেন, তার টাকাটা দিয়ে দেন এবং কেন করছেন তার জবাব দিবেন। কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এগুলো জানাবো না, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে না। অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে খুলনা সদর থানা। আমরা জিডিটা এন্ট্রি করে, যেহেতু এটা দুদকের শিডিউলভুক্ত, আমরা দুদকের সাথে কথা বলে এই জিডিটা ফরওয়ার্ডিং দিয়ে দুদকে পাঠিয়ে দিয়েছি। ওনারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। অনিয়ম করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যারাই কোনো অনিয়ম করতে গেছে তারাই কিন্তু আপনার গ্রেপ্তার হয়েছে এবং তাদের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। এরকম কোনো কিছু সরকার বরদাস্ত করবে না এবং যথাযোগ্য শাস্তি সে পান। ঢাকায় দুদকের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের খুলনা অফিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইভ্যালুয়েশন নথি 12 অক্টোবরের মধ্যে জমা দিতে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও নতুন করে ইভ্যালির বিরুদ্ধে চেক ডিসঅনারের 2টি মামলা করেছে ফ্যাশন ব্র্যান্ড রং। সকালে ইভ্যালি অবসায়ন চেয়ে এক ভোক্তার করা আবেদনের শুনানিতে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে আদেশ দিয়েছেন। এর আগে কেন ইভ্যালির অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন জানিয়েছেন, একটি পণ্য কেনার জন্য অর্থ জমা দেওয়ার 5 মাস পরও তা পাননি। এ কারণে ইভ্যালির অবসায়ন চেয়ে আবেদনটি করা হয়েছে। ইভ্যালির সমস্ত নথি তারা 11 তারিখে হাইকোর্টে সাবমিট করে। আমাদের প্রেয়ারগুলি ছিল, একটা ছিল হচ্ছে গিয়ে ইভ্যালির সমস্ত সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যেন কোনোভাবে বিক্রি, ট্রান্সফার অথবা অন্য কোনোভাবে হস্তান্তর না করা যায়, সেটা কোর্ট অলরেডি 22 তারিখের অর্ডারে কোর্ট এটা এন্টারটেইন করেছে, এটা দিয়েছে। গুলশানের ভাড়া বাসায় জাপানি 2 শিশু তাদের মায়ের সাথে 24 ঘন্টায় থাকবে। বাবা শুধু দিনে দেখা করতে পারবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এ সময় বাবা ও মা উভয়কেই সমানভাবে বাসা ভাড়া বহন করতে হবে। 21 অক্টোবর পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। ওই দিন পরবর্তী আদেশ দেয়া হবে। বাবার আইনজীবী ফিদা এম কামাল 2 শিশু সন্তানের বক্তব্য শুনতে আদালতে আবেদন করেন। এর আগে মা নাকানো এরিকো জাপানে নিয়ে গিয়ে স্বামী সন্তান সহ সংসার করার প্রস্তাব দিলেও এখনও সাড়া দেয়নি বাবা ইমরান শরীফ। বুধবার বাবার আইনজীবী রকুনুদ্দিন মাহমুদ নিজেকে মামলা থেকে সরিয়ে নিয়েছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 30 দিনের মধ্যে জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে হাইকোর্টে এই সংক্রান্ত রিটের শুনানি শেষে এই নির্দেশ দেয় আদালত। এর আগে বুধবার হাইকোর্টের 2 আইনজীবী এই রিট করেন। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের চুল কেটে শাস্তি দেয়া শুধু বেআইনি নয়, চরম অবমাননাকর। অভিযুক্ত 3 শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছে রিট আবেদনে। এছাড়া শিক্ষার্থীদের 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনাও চাওয়া হয়েছে। এই যে 14 শিক্ষার্থী যাদের চুল কেটে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আগামী 30 দিনের মধ্যে লিখিত আকারে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সহ 3 জনকে হাজির হতে সমন জারি করেছে আদালত। এর আগে তামিমার প্রথম স্বামীর করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এতে বলা হয়েছে, তালাকের জাল কাগজ বানিয়ে প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। চলতি বছরের 14 ফেব্রুয়ারি জুটি বাঁধেন ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালার তামিমা সুলতানা। 17 ফেব্রুয়ারি ঘটা করে হয় গায়ে হলুদ, আর জমকালো আয়োজনে 20 ফেব্রুয়ারি হয় বিবাহ উত্তর সংবর্ধনা। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে বিপত্তি বাধে তামিমার স্বামী হিসাবে রাকিব নামের আরেকজনের আবির্ভাবের পর থেকে শুরু হয় নাটকীয়তা। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে নাসির হোসেন ও রাকিব। অবশেষে বিষয়টি গড়ায় আদালতে। প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে 24 ফেব্রুয়ারি আদালতে মামলা করে ব্যবসায়ী রাকিব হাসান। 7 মাসের তদন্ত শেষে অভিযোগের সত্যতাও পায় পিবিআই। বৃহস্পতিবার আদালতে জমা দেয় মামলার তদন্ত প্রতিবেদন। ক্রিকেটার নাসির হোসেন, স্ত্রী তামিমা ও তার মায়ের নামে পরোয়ানা জারি করে আদালত। তালাক হতে হলে যে প্রসেসটি মানা দরকার সেই প্রসেস মানা হয়নি। 2018 সালে যে রিনিউ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে পাসপোর্টে স্বামীর নাম রাকিব হোসেন। তার মানে হলো যে আমরা এটি বলতে পারি যে বিয়ে চলমান অবস্থায় তালাকটা দেখানো হয়েছে। এখন নাসির হোসেনের অপরাধটি হলো যে ভদ্রমহিলাকে তিনি বিয়ে করবেন তিনি যে তালাকের সার্টিফিকেট দেখিয়েছেন সেই তালাকটি সঠিক কিনা। পরে বাদী রাকিব জানান তার মনের কথা। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। বাট এখন সে যদি আসে, যেহেতু ডিসিশনটা দুইজনের আমাদের, ঠিক আছে, স্বামী স্ত্রীর ডিসিশনটা দুইজনের, তো দুইজনের মতামত নিয়েই সংসার হয়। তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না। আমরা একটি দরখাস্ত দিয়েছি, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্ত জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে, তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং 3 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। আগামী 31 অক্টোবর মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 9 জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 8 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক আছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তরা শেরপুর নার্সিং ইনস্টিটিউট, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার AKM আনোয়ারুর রৌফ। তিনি জানিয়েছেন, আক্রান্তরা সবাই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের 4 শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রয়েছে। যে সবাই যাতে মাস্ক পরিধান করে স্কুলে আসে এবং যথেষ্ট দূরত্ব, যেটা আমরা বলছি যে 2 শিক্ষার্থীর মাঝে 3 ফিট দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়ার জন্য সেই নির্দেশনা আমরা দিয়ে আসি। এবং বলি যে কারো যদি জ্বর সর্দি কাশি থাকে কোনো শিক্ষার্থী, তবে সাথে সাথে জানে আমাদেরকে জানায় এবং পরীক্ষার ব্যবস্থা করে। 7 মাস পর দেশে করোনা শনাক্তের হার 4% নিচে নামল। 821টি ল্যাবে 24 ঘন্টায় 26,599 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 860 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.24%। এর আগে গত 4 মার্চ সর্বনিম্ন করোনা শনাক্তের হার ছিল 3.87। এদিকে দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,510 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,55,911 জন। সুস্থ হয়েছেন আরও 979 জন। এ নিয়ে মোট সুস্থ 15,15,941 জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামীদের করোনা নমুনা পরীক্ষা হচ্ছে। কোনো ভোগান্তি ছাড়া পরীক্ষা হয় খুশি যাত্রীরা। পরীক্ষা চালুর পর থেকে টিকিটের বুকিংও বাড়তে শুরু করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য RT-PCR পদ্ধতিতে করোনা নমুনা পরীক্ষার চূড়ান্ত অনুমোদন আসে বুধবার। রাত 1:40 একটি ফ্লাইটের 52 যাত্রীকে পরীক্ষা করে দুবাই পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিনে সংযুক্ত আরব আমিরাতগামী 6 থেকে 7টি ফ্লাইট রয়েছে। ভোগান্তি ছাড়া করোনা পরীক্ষা হওয়ায় খুশি বিদেশগামীরা। আলহামদুলিল্লাহ, এখন করোনা চেক আপ করছে, আলহামদুলিল্লাহ। এখন রিপিট যে পরীক্ষাটা, এটা 3 ঘন্টা পর পরীক্ষাটা দিবে,
এটার ফলাফল 3 ঘন্টা পর পাবো। এটা অনেক খুশি হয়েছি। তারপরে যদি রিপোর্টটা ভালো হয়, আমি যদি যাইতে পারি, আমি আরও খুশি হব, কেননা আমার আগামীকালকে ভিসার মেয়াদ শেষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 6টি ল্যাবে হচ্ছে করোনা পরীক্ষা। শুধু সংযুক্ত আরব আমিরাতগামীদের জন্য এই ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। মনিটরিং টিম আছে, তারা সবসময় মনিটর করছে। গুণগত দিক দিয়ে বা সেফটি নিয়ে কোনো কোশ্চেন নাই, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা সার্টিফাই করেছে যে এই ল্যাবটি সম্পূর্ণরূপে নিরাপদ এবং তার সক্ষমতা আছে ঘন্টায় 1000টা স্যাম্পল তারা টেস্ট করতে পারবে। ভোগান্তি কমে গিয়েছে। আপনারা জানেন যেহেতু গতকাল রাতেই শুরু হয়েছে, তো যাত্রীরা আসলে খুবই খুশি এবং আস্তে আস্তে টিকিটের বুকিংয়ের সংখ্যা বাড়ছে এবং আমরা সবাই মিলে কোঅপারেট করছি। বিমানবন্দরের নমুনা পরীক্ষার ফি 1600 টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে আগস্টের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে সেপ্টেম্বরে। কীটতত্ত্ববিদেরা বলছেন এডিস নিধনে কর্তৃপক্ষের গাফিলতির কারণে সরকারি হিসেবেই বেড়েছে রোগীর সংখ্যা। এভাবে চললে অক্টোবরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব সময়সীমা শেষ, অনেকটাই ঝিমিয়ে পড়েছে এডিস নিধন অভিযান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানান দিচ্ছে আগস্টের চেয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে সেপ্টেম্বরে। পুরো সেপ্টেম্বর জুড়েই দিনে রোগীর সংখ্যা ছিল 2 শতাধিক। মোট আক্রান্ত হয়েছে 7841 জন, মারা গেছে 21 জন। তবে চিকিৎসকরা বলছেন রাজধানীতে পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও রোগী বেড়েছে ঢাকার বাইরে। আমাদের হাসপাতালে অ্যাডমিশন সংখ্যা কিন্তু প্রায় 100-100-র উপরে পর্যন্ত চলে গেছিল। এখন এভাবে যদি থাকে আস্তে আস্তে কমতে থাকে তাহলে তো ভালো। এখন সামনে আবার বৃষ্টি হলে আবার বাড়বে কিনা আসলে এই ব্যাপারে আমরা এখনো সন্দিহান। পুরো সেপ্টেম্বরে ঢাকায় ডেঙ্গু রোগী শনাক্ত 6215 জন। সিটি কর্পোরেশনের ঢিলেঢালা এডিস নিধনের কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করছেন কীটতত্ত্ববিদেরা। যে হারে রোগী আপনারা পাচ্ছি সেটা কিন্তু গ্রহণযোগ্য না, একটা সিটির জন্য গ্রহণযোগ্য না। এটা একটা উদ্বেগের উৎকণ্ঠার কারণ, এবং যে হারে কমতেছে এ হারে কমতে থাকলে সারা অক্টোবর ধরেই কিন্তু এই ডেঙ্গুর এই সংক্রমণ থাকবে এবং রোগী থাকবে, কমে আসবে কিন্তু রোগী থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু আপনারা রোগী পাবেন, এটা আশঙ্কা করা যায়। সমন্বয়হীনতা দূর করে আধুনিক পদ্ধতিতে এডিস নিধনে জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদেরা। ডন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জায়গা হয়নি ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার। এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সভাপতি অধ্যক্ষ এইচ.এম. খায়রুল আলম চৌধুরী সেলিমকে, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেলকে। 87 সদস্যের কমিটিতে প্রথম নির্বাহী সদস্য করা হয়েছে আগের কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির অনুমোদন নিয়ে এই কমিটি ঘোষণা করেন। নোয়াখালী জেলায় আওয়ামী লীগের সংসদ সদস্যদের সবাইকে আহ্বায়ক কমিটিতে সদস্য রাখা হয়েছে। বিএনপি আসুক না আসুক জাতীয় নির্বাচন ঠিক সময়ে সংবিধান মেনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। দল বাঁচাতে চাইলে বিএনপির ভোটে আসাই ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের অনলাইন চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে চলমান রাজনীতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার মন্তব্যকে দম্ভক্তি বলে সময়মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। বিএনপি নেতৃবৃন্দ নিরপেক্ষ সরকার পাগল আর শিশু মিলিয়ে একটা প্রস্তাব পাঠান। বিএনপি আসুক কি না আসুক তার উপর নির্বাচন বন্ধ থাকবে না। পরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নির্বাচন গণতান্ত্রিক দলের প্রাণ। নির্বাচন বর্জন করে আরও বিপন্ন পরিস্থিতিতে পড়বে কিনা বিএনপিকেই তা ভাবতে হবে। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের আসলে প্রশাসনের উপর কোনো কার্যকারিতা থাকে না।
আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে ভোটের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি দাবি আদায় করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এইসব কথা বলেছেন মির্জা আব্বাস। তিনি জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবার আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না তা এরই মধ্যে প্রমাণিত বলেও বলেন মির্জা আব্বাস। এ সময় মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান দলটির নেতারা। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। ওদের সরকারের টিকে থাকার কোনো সুযোগ আর নাই। দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে যে আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে। কাল থেকে অবৈধ কোনো মোবাইল ফোন সেট চলবে না। হ্যান্ডসেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দেয়া হবে। তবে বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে নিবন্ধনের সুযোগ দেবে বিটিআরসি। সংস্থাটি জানায়, গত ১ জুলাই থেকে ৩ মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন NEIR চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হচ্ছে। এর মধ্যে যে সেটগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হবে। নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে। দেশে প্রতিদিন ১,১০,০০০ নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে, যেগুলোর মধ্যে প্রায় ১০% অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এই হিসেবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা হ্যান্ডসেটের মধ্যে ১১,০০০ অবৈধ ও নকল বলে চিহ্নিত হচ্ছে। কালকে থেকে যারা ফেক সেট কিনবে অথবা যারা বিক্রি করবে, যে এটা গ্রাহক সংযোগ দিলে পরেই সে তার কাছে একটা মেসেজ যাবে বিটিআরসি থেকে। আচ্ছা, আমাদের সিস্টেম মেসেজ যাবে ওটা, যে আপনার ফোনটি সঠিক নয়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহক কোনোভাবেই প্রতারিত এখানে হতে পারবে না, এই সুযোগটাই রাখা হয়েছে। সর্বদাই পর্যায়ে থাকছে খেলার খবর। খেলার খবরের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সাফের উদ্বোধনী ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, জিতেই আসর শুরুর লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ মিশনের আগে তাসকিনের ডাকে মিরপুরে মাশরাফি শেখালেন স্লোয়ার কাটারের মন্ত্র, গতির সাথে বৈচিত্র্যের গুরুত্ব। কাল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নতুন কোচ অস্কার ব্রুজনের অভিষেক রাঙাতে মুখিয়ে লাল সবুজরা। ফাইনালের লড়াইয়ে থাকতে জয় চায় জামাল তোপুরা। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় ৪ দিনের অনুশীলন, মালেতে ২ দিন। ১৮ বছরের আক্ষেপ ঘোচানোর মিশনে বাংলাদেশ। প্রথম বাধা শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন কোচের সাথে অধিনায়কের মাঠ পরিদর্শন। লঙ্কানদের চ্যালেঞ্জে সাহসী বেঙ্গল টাইগার্স। অভিজ্ঞ সোহেল রানা আর রেজাউলকে না পাওয়ায় আছে অস্বস্তি। সবশেষ ৫ মুখোমুখিতে বাংলাদেশের ৪ জয়, শ্রীলঙ্কা জিতেছে ১ ম্যাচ। পরিসংখ্যানে তৃপ্ত না হয়ে মাঠে পরিকল্পনার বাস্তবায়ন চাই। স্কোরিং দুর্বলতা নিয়ে ব্রুজনের চিন্তা, আর অধিনায়ক জামাল চাইছেন সমন্বিত পারফরমেন্স। নিঃসন্দেহে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত, তবে আমরাও কম নই। আপাতত যত চিন্তা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচে জয় পেলে ছেলেরা মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে। সাথে স্কোরিং সমস্যা নিয়ে বাড়তি কাজ করা হয়েছে। আমরা এখানে জিততে এসেছি। দলের পরিবেশ চমৎকার। আমরা নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে পারলে ভালো একটা ফলাফল নিয়েই দেশে ফিরতে পারবো। ৫ জাতির টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে সবার নিচে শ্রীলঙ্কা। সম্প্রতি ছন্দে নেই ওরা, প্রস্তুতিও হয়নি পর্যাপ্ত। বাংলাদেশকে তাই এগিয়ে রাখছেন লঙ্কান কোচ। আমাদের প্রস্তুতি খুবই কম। সৌদি আরবে সপ্তাহখানেক ট্রেনিং হয়েছে, কোনো প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড়রা লিগ ম্যাচের মধ্যেই ছিল, পাশাপাশি প্রস্তুতি টুর্নামেন্টেও খেলেছে। নতুন কোচ, পুরনো শব্দ, লক্ষ্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে, যার প্রথম বাধা শ্রীলঙ্কা।
লঙ্কানদের পথ করতে প্রস্তুত জামাল তুকুরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, মালদ্বীপ। সাফের শিরোপা পুনরুদ্ধারে ফুটবলারদের শতভাগ দেওয়ার তাগিদ সভাপতি কাজী সালাউদ্দিনের। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলা হওয়ায় লাল সবুজদের ভালো সুযোগ দেখছেন সাবেকরা। তবে প্রস্তুতির সময় আর একটু বেশি হলে নতুন কোচ ব্রুজনের জন্য ভালো হতো বলছেন সাফ জয়ী দলের সদস্য আলফাজ আহমেদ। প্রতি সাফের আগে মনে পড়ে 2003, ওই একবারই যে শিরোপা এসেছিল বাংলার ঘরে। স্মৃতি আঁকড়ে পড়ে থাকা গত 4 আসরে গ্রুপ পর্বই পেরোতে পারেনি বেঙ্গল টাইগার্স। জেমিডেকে সরিয়ে অস্কার ব্রুজনকে নিয়ে স্বপ্ন পূরণের চেষ্টা এবারে। মালদ্বীপে কি কাটবে শিরোপা খরা? ফ্যাক্ট ইজ ফুটবল খেলতে হবে, ফুটবল খেলে জিততে হবে। সো ওরা যদি খেলতে পারে ভালো জিতবে, খেলতে না পারলে তাদেরকে স্ট্রাগল করতেই হবে। 5 জাতির টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম বাধা শ্রীলঙ্কা। ওরাই কেবল র্যাঙ্কিংয়ে পিছিয়ে। রাউন্ড রবিন লিগে ফাইনালের পথ ধরতে ভালো শুরু বড্ড জরুরি। লঙ্কানদের সাথে তাই জয়ের বিকল্প নাই। শ্রীলঙ্কার ম্যাচটাকে ফাইনাল ম্যাচ হিসেবে ট্রিট করে, প্রত্যেকটা ম্যাচকে যেন ফাইনাল ট্রিট করে খেলে, তাহলেই সম্ভব বাংলাদেশ ভালো করা। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটাই ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা যদি বাংলাদেশ টিম জয়লাভ করতে পারে, আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। বিল্ড আপ ফুটবলে ব্রুজন সাজিয়েছেন ছক। 4-3-3 ফরমেশনে অ্যাটাকিং ধাঁচে খেলাতে চান স্প্যানিশ মাস্টার মাইন্ড। ওই পরিকল্পনায় আসবে কি সাফল্য, নাকি হিতে বিপরীতের সুযোগও আছে? অস্কার একটা প্রুভেন কোচ, বসুন্ধরা টিমকে খুব ভালো রেজাল্ট দিয়েছে। বসুন্ধরারই 8-10টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এবার টিমটা ভালো করবে, ভালো করা উচিত। এখানে কোচ পরিবর্তন করার কারণে হয়তো বা টিমে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, বাট আরেকটু আগে সময় দেওয়া যেত। আমার মনে হয় যে টিমটা যেন আরও ভালো হতো। আমার মনে হয় বড় মঞ্চের চাপ সামলে পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। সেক্ষেত্রে দলীয় সমন্বয় হতে পারে সাফ মিশনে সাফল্যের মূল মন্ত্র। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাশরাফি তাসকিনের সখ্যতা সবারই জানা। বিশ্বকাপ মিশনের আগে অভিভাবকের টোটকা নিতে চেয়েছেন বিশেষ করে। বোলিংয়ের ধার বাড়াতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে ডেকে নিয়েছিলেন। মিরপুরে মাশরাফিকে পেয়ে রিয়াদ, সৌম্য, সোহানরা যেন আরও বেশি উজ্জীবিত হয়েছিল। ম্যাচের ক্লাসে স্লোয়ার কাটার দখলে আনার চেষ্টা করছেন তাসকিন। মিরপুরে হঠাৎ মাশরাফির আগমন। আবেগতাড়িত মাহমুদুল্লাহ ছুটে গেলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কাছে। টি-20 অধিনায়কের আলিঙ্গনে স্পষ্ট সতীর্থকে বড্ড মিস করেছেন। বিশ্বকাপে যাওয়ার আগে মাশরাফির কাছে বোলিংয়ের দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল তাসকিনের। শুধু মাঠে না, মাঠের বাইরে দুইজনের রসায়নে না করতে পারেননি বিশ্বকাপগামী স্পিড স্টারকে। ম্যাচ পরিস্থিতিতে বোলিং করিয়েছেন, যেখানে আম্পায়ারের ভূমিকায় সৌম্য, ব্যাটিংয়ে সোহান, পেছনে মিজানুর রহমান ব্যাটিং টেকনিক শিখিয়ে দিচ্ছেন। ব্যাটসম্যানদের ভাব বুঝেই তাসকিনকে বোলিংয়ের কৌশল শিখিয়েছেন মাশরাফি। পরিস্থিতি বুঝে মানিয়ে ব্যাক অফ লেন্থ, বাউন্সার, ইয়র্কারে আরও ধারালো হওয়ার দীক্ষা দিয়েছেন। 2-3টা গ্রিপ ভাইয়া আর কি বলছিল, বাট বললো যে একসাথে এত কিছু তো শেখা যাবে না হঠাৎ করে, তুমি আপাতত কাটারটা নিয়ে কাজ করো, যেহেতু সামনেই অনেক খেলা। তো ওইটাই দেখাইলো, বললো যে যদি ভালো লাগে এটাতে তুমি কন্টিনিউ করতে পারো। পেস সুইং তাসকিনের শক্তির জায়গা। স্লোয়ার কাটারে এখনও আসেনি আয়ত্ত। মুস্তাফিজের মতো দক্ষ না হলেও বৈচিত্র্য যোগ করার চেষ্টা করে যাচ্ছেন। আর আমার স্লোয়ারটা অন্যদের তুলনায় যেহেতু একটু পিছিয়ে, আমি যাতে ইমপ্রুভ হয় এই জন্যই ভাইয়া একটু সময় দিল। বাট যেই গ্রিপটা দেখিয়েছে, এই গ্রিপটা আমার আগের গ্রিপের থেকে একটু ভিন্ন। আমি ডেফিনেটলি মোস্তাফিজ হইতে পারবো না। মোস্তাফিজ হলো কাটার মাস্টার। সো আমার পেসের সাথে যাতে আমি আমার কাটারটা ইমপ্রুভ করতে পারি, এটাই আর কিছু। বিশ্বকাপে ভারতের ধোনি শ্রীলঙ্কা মাহেলা জয়বর্ধনে মেন্টরের ভূমিকায় থাকছেন। গুঞ্জন ছিল মাশরাফিকে বাংলাদেশের মেন্টর হিসেবে দেখার। শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে নড়াইল এক্সপ্রেসও যেন না থেকেও থাকলেন। মাহমুদুল্লাহ, তাসকিন, সৌম্য, সোহানরা ভালো করলে উদযাপনের সামনের সারিতে থাকবেন মাশরাফি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝোড়ো 50-তে দেশে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মুশফিকুর রহিম। বিসিবি-এইচপি দলের বিপক্ষে করেছেন 53 বলে 62 রান। এছাড়া স্ট্যান্ড বাই রুবেল নিয়েছেন 3 উইকেট। তাতে বাংলাদেশ এ দল ম্যাচ জিতেছে
30 রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ শুরু পায় বাংলাদেশ এ দল। ওপেন করতে নেমে 63 বলে 50 স্পর্শ করেন মুমিনুল। সেঞ্চুরি করতে সময় নেননি। 103 বলে দেখা পান ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত 121 বলে 128 রানের ইনিংস খেলে থামেন মুমিনুল। নিউজিল্যান্ড সিরিজে রান খরায় থাকা মুশফিক দেশ ছাড়ার আগে ফর্মে ফিরতে 2 ম্যাচ খেললেন। 7 উইকেট হারিয়ে 323 তোলে এ দল। জবাবে পারভেজ ইমন ও জুনিয়র তামিমের 50-তে 291 করেছে এইচপি ইউনিট। চোট কাটিয়ে বড় রানের অপেক্ষা বাড়িয়েছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে এবার টাইগার তারকার ব্যাটে 14 রান, সেজন্য 16 বল খেলেছেন। শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ টাই করেছে তার দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটার্স। ললিতপুর প্যাট্রিয়টসের দেয়া 178 রানের টার্গেটে সাবধানে শুরু ছিল তামিমের। 3 বাউন্ডারিতে আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন ড্যাশিং ওপেনার। আবারও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। পঞ্চম ওভারে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। বুধবার বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে 12 রান করে আউট হয়েছিলেন তামিম। এর আগে প্রথম 2 ম্যাচ ভেস্তে যায় বৃষ্টি বাঁকড়ায়। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন দেশ সেরা ওপেনার। বিসিবি নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। জমজমাট হচ্ছে এবারের ভোটাভুটি। 32 জনের মধ্যে মাত্র 1 জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল নির্বাচন করছেন না। এদিকে পোস্টাল ও ইমেইলে ভোটার তালিকাও ঠিক হয়ে গেছে। 6 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে। মনোনয়ন প্রত্যাহারের গুঞ্জন ছিল বেশ কয়েকজন প্রার্থীর, তেমনটা হয়নি। শেষ সময়ে এসে মাত্র 1 জন সরে দাঁড়িয়েছেন, আম্বর স্পোর্টিং ক্লাবের শওকত আজিজ। তাতে নির্বাচনের মাঠে থাকছেন 31 জন। একজন এখন 31-এ দাঁড়িয়েছে এবং যিনি প্রত্যাহার করেছেন উনি হচ্ছেন ক্যাটাগরি 2 থেকে। অর্থাৎ এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি 1-এ হচ্ছে 13 জন, ক্যাটাগরি 2-তে হচ্ছে 16 এবং ক্যাটাগরি 3-তে হচ্ছে 2, এই মোট 31। প্রথমবার পোস্টাল অথবা ইমেইলে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। করোনাকালে সেই সুযোগের সদ্ব্যবহার করছেন কাউন্সিলররা। 49 জন পোস্ট আর 8 জন ভোট দেবেন ইমেইলের মাধ্যমে। বাকি 75 জন কেন্দ্রে এসে ভোট দেবেন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ক্যাটাগরি 1 থেকে 6 জন আবেদন করেছে, ক্যাটাগরি 2 থেকে 32 জন আবেদন করেছে, ক্যাটাগরি 3-তে 20 জন আবেদন করেছে। ই ভোটের জন্য ক্যাটাগরি 2-তে 4 জন আবেদন করেছে, ক্যাটাগরি 3-তে 4 জন আবেদন করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9 পরিচালক নিশ্চিত হয়ে গেছেন। বাকি 16 পদের লড়াইটা জমে উঠেছে। বেশি আলোচনা হচ্ছে ক্যাটাগরি 3-এ, যেখানে মুখোমুখি খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের লড়াইটাও উত্তাপ ছড়াচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। নিষ্প্রাণ নিথর এই কাঠঠোকরাটিকে আর কখনোই দেখা যাবে না, কেননা এটি যুক্তরাষ্ট্র বিলুপ্ত ঘোষণার 23 প্রজাতির প্রাণীর একটি। জলবায়ু পরিবর্তন এবং আধুনিকায়নের প্রভাবে তারা টিকে থাকতে পারেনি ধরণীতে। পরিবেশ নিয়ে এখনই সচেতন না হলে পৃথিবী থেকে হারিয়ে যাবে এরকম অনেক প্রাণী। প্রকৃতি হারাবে ভারসাম্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। আমদানি চাহিদা বাড়ায় লাগামহীন ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের পরও গত 2 মাসে ডলারের বিপরীতে 70 পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার 85 টাকা 50 পয়সা, আর খোলা বাজারে বিক্রি হচ্ছে 89 টাকায়। বিশ্লেষকরা বলছেন, দাম নিয়ন্ত্রণে না এলে মূল্যস্ফীতি বেড়ে চাপে পড়বে অর্থনীতি। গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে রেমিটেন্স বা প্রবাসী আয়, আবার প্রত্যাশা অনুযায়ী আসছে না রপ্তানি আয়। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশে বেড়েছে আমদানির চাপ। এর দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে, ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে $1 জন্য এখন খরচ করতে হচ্ছে 85 টাকা 50 পয়সা, 1 মাসের ব্যবধানে যা বেড়েছে 30 পয়সা। তবে খোলা বাজার ও নগদ মূল্যে ডলার আরও বেশি দামে 88 থেকে 89 টাকায় কেনা বেচা হচ্ছে।
ডলার তো তেমনি আমাদের যেমনি আসার কথা এমনি তো মানুষ ডলার আসে না, কিন্তু কিছু মানুষ এখন দেশের বাইরে যায়, যার জন্যই ডলারের সংকট। বাইরের থেকে লোক কম আসতেছে আর এখান থেকে যাচ্ছে বেশি লোক আমাদের দেশ থেকে। আমার মনে হয় এটার জন্য একটা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় অস্বাভাবিক দাম বাড়ার শঙ্কা নেই। ডলার পর্যাপ্ত থাকে তখন তো বাংলাদেশ ব্যাংক যখন এটাকে আবার ছাক করে, আবার যখন খুব ড্রাই হয়ে যায় মার্কেট তখন আবার বাংলাদেশ ব্যাংক মার্কেটে সেল করে তাদের প্রয়োজন অনুযায়ী। সুতরাং এটা কিন্তু এটা সাময়িক, আমরা বিশ্বাস করছি যে ডলারের দাম আবার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। নিত্যপণ্য ও বিভিন্ন আমদানি নির্ভর পণ্যের দাম স্বাভাবিক রাখতে ডলারের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া দরকার বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইন্টারভেনশন করে হলেও এক্সচেঞ্জ রেটকে একটা স্টেবল ফর্মে রাখা উচিত, যেটা এর থেকে বাড়তে দেওয়া ঠিক হবে না। কারণ এতে করে যেটা হবে যে যেহেতু ইম্পোর্ট বাড়ছে সে তুলনায় তাহলে ইনফ্লেশন বাইরে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ভোলাটাইল কমোডিটি মার্কেট, সেদিক থেকে প্রাইস এসকেলেশন হতে পারে, দেশে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। মহামারীর কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়ছে, তাই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোভিড-19 প্রাদুর্ভাব বিবেচনায় 2021-22 অর্থ বছরের 4 কিস্তির হোল্ডিং ট্যাক্সের ওপর 10% রিবেট এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী 30শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর আগে এই সুবিধা ছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ডিএনসিসি রাজস্ব আদায়ে বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত সময়ের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সের টাকা জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, সময়মতো ট্যাক্স পরিশোধ করলে ডিএনসিসির উন্নয়ন ত্বরান্বিত হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি রিবেটের সময়সীমা বাড়ায়নি। চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। দুপুর 12টার দিকে চট্টগ্রামের বড়পুল ক্যামব্রিয়ান কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সহপাঠীরা বলেছেন, সড়কে চলাচল করতে এই ধরনের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। যাদের গাফিলতির জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদে রাস্তার পাশে নালায় পড়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরিন মাহবুব সাদিয়া। প্রায় 5 ঘন্টার উদ্ধার অভিযান শেষে রাত 2:30টার দিকে নালা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন বাসায় চুরির ঘটনায় জড়িত গৃহকর্মীরা। কাজের আড়ালে উৎপেতে থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে অনেকে। সম্প্রতি রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে 20 ভরি স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যায় এক গৃহকর্মী। তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছেন গোয়েন্দারা। 131/1 নিউ বেইলি রোডের জারা টাওয়ারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক তরুণী শরীরের মধ্যে কিছু একটা লুকিয়ে দ্রুত সটকে পড়ছে। ঘণ্টাখানেক পর কাজের লোককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এই ভবনের গৃহকর্ত্রী। আলমারির দরজা খোলা দেখে সন্দেহ হয় তার ভেতরে থাকা 20 ভরি স্বর্ণালংকার উধাও। ভাগ ভাগ করা ছিল বক্সের ভিতরে, কিন্তু সে করছে কি আপনার ওই বক্স নিলে অনেক জায়গা পড়ে যেতে পারে, ও করছে কি চালাকি করে ওই বক্সগুলো রেখে সে আপনার ওই গোল্ডগুলো একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে সে বের হয়ে গেছে। রমনা থানায় চুরির মামলার পর গোয়েন্দারা তথ্য প্রযুক্তির সহায়তায় খুঁজতে থাকেন ওই গৃহকর্মীকে। 1 মাসের চেষ্টার পর রাজধানীর মিরপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালংকার। গাজীপুর বা বিভিন্ন এলাকায়, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকায় আত্মগোপনের চেষ্টা করে। তো মাজার রোডের যখন তাদেরকে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি, তখন অভিযান করে তাদেরকে ধরি। 20 ভরির উপরে আমরা স্বর্ণ উদ্ধার করি তার কাছ থেকে। গোয়েন্দারা বলছেন, রাজধানীতে এখন প্রায়ই সরাসরি চুরি অথবা চুরিতে সহযোগিতায় নাম আসছে গৃহকর্মীদের। চলতি বছরেই এমন ঘটনা 50টির বেশি। যখন বাইরে যাব, কাজের লোক থাকুক যেই থাকুক, আমার বাসা গুরুত্বপূর্ণ বা দামি যে জিনিসপত্র আছে, অর্থ থাকতে পারে, সেখানে জুয়েলারি থাকতে পারে, এগুলোর নিরাপত্তার বিষয়টি আগে চিন্তা করা উচিত সবাইকে। বাসাবাড়িতে চুরি ঠেকাতে গৃহকর্মী নিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে নানামুখী সংকটে ঝুঁকির মুখে সমতলের ক্ষুদ্র গোষ্ঠীর নারীদের প্রজনন স্বাস্থ্য। গবেষকরা বলছেন,
করোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয় ব্যাপকভাবে কমায় জীবিকার সংকটে গুরুত্ব পাচ্ছে না নারীর প্রজনন স্বাস্থ্য। নারীরা ভুগছেন গর্ভকালীন জটিলতা সহ নানান সমস্যায়। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা মনিকা ভুইয়া। 7 জনের সংসার একাই সামলাতে হয় তাকে। করোনায় আয় রোজগার প্রায় বন্ধ। এদিকে স্বামীর কিডনি রোগের চিকিৎসায় ঋণ হয়েছে 30,000 টাকা। তাই জরায়ুতে টিউমার থাকলেও তা নিয়ে ভাবেন না মনিকা। গর্ভাবস্থায় ভারী কাজ করতে হয়েছিল সুলতানপুর গ্রামের আলতি বাহানের। এরপর দেখা দেয় জরায়ুর সমস্যা। তবে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না আলতি। 2টা বাচ্চা নষ্ট হওয়ার পরে আমার হচ্ছে জরায়ুর সমস্যা। জরায়ুর সমস্যা কোনো চিকিৎসা নেওয়া হয়নি। জরায়ু টিউমার হয়েছিল, অপারেশন করা হলো। গেল ওইদিকে আমার মনে করো 6 চিন্তা ওগুলো করা হলো। নিশা খায়, গাঁজা খায়, ওই চাল নিয়ে আসে না। নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বেশিরভাগই প্রজনন স্বাস্থ্যসেবার বাইরে। প্রান্তিকে জনগোষ্ঠীর কাছে সহজে পৌঁছে না সরকারি চিকিৎসা সেবা। করোনায় স্কুল বন্ধ ও আয় কমে যাওয়ায় বাল্যবিবাহ বেড়েছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রণোদনা ও সরকারি সুবিধার বেশিরভাগই থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নাগালের বাইরে। ভাষার দূরত্ব ও স্থানীয় সরকার পর্যায়ে বৈষম্যমূলক আচরণে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র জাতিসত্তার নারীরা। প্রসবজনিত আপনার বিভিন্ন জটিলতার ক্ষেত্রে যদি বলুন আমরা, তারপরে আপনি যেটা কথাটি বললাম যে বিভিন্ন পুষ্টিকর খাবারের কথা বলুন, সব কিছু থেকে কিন্তু এই যে যখন প্রান্তিকতার তলানিতে যে থাকে আমরা স্পষ্ট জানি যে তার দিকে কিন্তু কম যাবে। অনেকগুলো প্রান্তিকতা ধাপ পেরিয়ে এসে এখানে পৌঁছানো তাদের কণ্ঠস্বর, এটা একটা কঠিন অবস্থা দাঁড়ানো। ফলে দেখা যাচ্ছে যে এই প্রজনন স্বাস্থ্য নিরাপত্তার দিক থেকে অনেক বেশি পিছানো। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা জরুরি। আর যোগাযোগের জটিলতা কাটাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে নৃগোষ্ঠীর মধ্য থেকেই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাদেবপুর, নওগাঁ। 23 প্রজাতির পাখি, প্রাণী এবং মাছকে বিলুপ্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, বাসস্থান ও খাবারের অভাব এবং মানুষের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ডের বিরূপ প্রভাবের ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রাণী। বিজ্ঞানীরা বলছেন, প্রাণী বৈচিত্র্য রক্ষায় সচেতন হতে হবে এখনই। যুক্তরাষ্ট্রের আইভরি বিল্ড কাঠঠোকরা দেখা মিলবে শুধুমাত্র এই সংরক্ষণাগারে। তবে সেটি হবে নিষ্প্রাণ নিথর, কারণ প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে অদ্ভুত সুন্দর এই পাখিটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাছ, প্রাণী, পাখি সহ মোট 23 প্রজাতির প্রাণী বিলুপ্ত প্রায় তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ এই প্রজাতিগুলোর দেখা মেলেনি কয়েক যুগেও, অর্থাৎ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই 23 প্রজাতি। 1960 সালে বিলুপ্ত প্রায় তালিকাভুক্ত করা হয় এই প্রজাতিগুলোকে। প্যাসিফিক আইল্যান্ডের এই বিরল প্রজাতির পাখি ও মাছগুলোকে যখন বিলুপ্ত প্রায় তালিকাভুক্ত করা হয়, তখনই কার্যকরী পদক্ষেপ নিলে হয়তো এত দ্রুত বিলুপ্ত হতো না এরা। গত কয়েক বছরে বহু চেষ্টার পরও এই প্রজাতিগুলোর একটি প্রাণীরও দেখা মেলেনি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির কারণে খাবারের অভাব, উপযোগী বিচরণ ভূমি এবং আবাসস্থলের অভাবে ধীরে ধীরে হারিয়ে গেছে এইসব প্রাণী। তবে প্রাণীর বিলুপ্তির জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। বর্তমানে পুরো বিশ্বে 709 প্রজাতির পাখি, মাছ ও প্রাণীকে বিলুপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমানে কয়েক হাজার প্রাণী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই আমরা এগুলোর মধ্যে যেগুলো বেশি ঝুঁকিতে আছে সেগুলো সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। এছাড়াও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে যেসব প্রাণী, পাখি ও মাছ অত্যাবশ্যক, সেগুলোকে রক্ষায় পদক্ষেপ নিচ্ছি। তবে বিজ্ঞানীদের আশা, ডিএনএ স্যাম্পল থেকে ভবিষ্যতে এই প্রজাতিগুলোকে ফিরিয়ে আনা যেতে পারে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে যারা বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।